দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি রাতের আয়োজন নিউজ সংলাপে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন সারাদিন ভর যে খবরগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই খবরগুলো নিয়েই আমরা এই অনুষ্ঠানের পর্যালোচনা করে থাকি। আমাদের আজকের পর্যালোচনার জন্য দুজন অতিথি রয়েছেন, দুজন সিনিয়র সাংবাদিক। পরিচয় করিয়ে দিই, আমার ডান পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান এবং জাহিদুল হাসান পিন্টু। অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ বার্তা কক্ষের যে শিরোনামগুলো আমরা দেখে এসেছি সেগুলো জানিয়ে দিয়ে আলোচনা শুরু করতে চাই। শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন, বলছেন ওবায়দুল কাদের। গণতন্ত্র ফিরিয়ে আনার ঘোষণা ফখরুলের। 60 দিনের মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ শেষ করার নির্দেশ হাইকোর্টের। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যার চেষ্টা মামলায় বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড, রায়ে খুশি তার পরিবার। রামপুরা থানার কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় 5 জনের ফাঁসির আদেশ। শেখ রাসেল ক্রীড়াচক্রের পর এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন বসুন্ধরা গ্রুপ ভাইস প্রেসিডেন্ট সাফওয়ান সুবহান। দর্শক, এর সাথে কাল সকালে যে পত্রিকাগুলো আপনাদের হাতে পৌঁছবে তার 3টি পত্রিকা আমাদের হাতে রয়েছে। শিরোনামগুলো জানিয়ে দিই। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে ভারত ও চীনের সঙ্গে সমান্তরাল, শেখ হাসিনার নয়াদিল্লি সফরের পর 6 হেভিওয়েট মন্ত্রী যাবেন বেইজিংয়ে, চীনের রাজধানী। মাননীয় প্রধানমন্ত্রীর কথা রয়েছে, বক্তব্য রয়েছে। বিনা অপরাধে আটকরা ক্ষতিপূরণ চাইতে পারে বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে উনি বলেছেন বিএনপিকে মাঠে নামতে দেবে না আওয়ামী লীগ, একটি রাজনৈতিক রিপোর্ট। কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে 2 দলের চাপ কৌশল, পরিস্থিতি বুঝে পক্ষ বিপক্ষ বেছে নিতে চাই অন্য দলগুলো। একাদশ জাতীয় নির্বাচন নিয়ে এই রিপোর্টটি করা হয়েছে। আরেকটি রিপোর্ট রয়েছে কারাগারে অন্ধকার কক্ষে দিনরাত নির্যাতন চলত, লিবিয়া থেকে ফিরল 27 জন, বখাটে বদরুলের যাবজ্জীবন। ডেইলি সান তাদের প্রধান শিরোনাম করেছে বদরুল গেটস লাইফ, খাদিজা হেইলস কোর্ট ভার্ডিক্ট। এই ছিল মোটামুটি আজকের প্রধান শিরোনামগুলো। কালের কণ্ঠ, সান এবং বাংলাদেশ প্রতিদিনের আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সংসদে, বিনা অপরাধে আটকরা ক্ষতিপূরণ চাইতে পারে। এছাড়াও আমরা নিশ্চয়ই আর অন্যান্য খাদিজার যে হত্যা চেষ্টা মামলায় যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সেগুলো সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমে প্রধানমন্ত্রীর বক্তব্যটি নিয়ে যেতে চাই। সৌরভ হাসান, আপনি তো দেখছেন এইটি আসলে অনেক দিনের আমাদের এই বাস্তবতা যে বিনা অপরাধে বহু মানুষ জেল খেটেছে আসলে, এবং অনেকের ক্ষেত্রে অনেক বছর পেরিয়ে গেছে। না, প্রধানমন্ত্রী যেটি বলেছেন এটি বিনা বিচারে যারা আটক আছেন তাদের জন্য তো একটি সুখবরই বলবো, যে একটা আশার কথা যে তারা অন্যায়ভাবে তাদের উপর যে কারাদণ্ড বা মানে হাজতে রাখা হয়েছে তার প্রতিকার চাইতে পারবেন, অর্থাৎ ক্ষতিপূরণ। কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু সরকার প্রধান, নির্বাহী প্রধান দেশের, এবং বিনা বিচারে কারাগারে যে আটক রাখে, কারা রাখে, সেটা কিন্তু সরকারেরই, তার যে প্রশাসন, তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই প্রশাসন কিন্তু দায় এড়াতে পারে না। তো সুতরাং ক্ষতিপূরণ চাইতে পারে বা দাবি করতে পারে, তার চেয়েও বড় হলো যাতে কেউ বিনা বিচারে আটক না হয় সেটি নিশ্চিত করা। অর্থাৎ যার যার দায়িত্ব পালন সুষ্ঠুভাবে যদি হয়, মানে তাহলে বিনা বিচারে কাউকে বছরের পর বছর আটকের প্রশ্নটা আসে না, আসলেও সেটাই করতে হবে। এখন যদি দেখা যায়, গত কয়েকদিনে আমরা দেখেছি যে প্রধান বিচারপতি, অ্যাপেলেট বিভাগ, তারপর হাইকোর্ট, এরকম বেশ কিছু খবরের ভিত্তিতে পত্রিকায় খবর হয়েছে, তারপর তারা সেটি আমলে নিয়ে ব্যবস্থা নিয়েছেন এবং অনেকে মুক্ত করার নির্দেশ দিয়েছেন। কিন্তু এরকম কত আছে সেটা তো আমরা জানি না। এখন যে প্রতিকার চাইবে সেটা তো আগে জনসমক্ষে আসতে হবে। তো সুতরাং সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই তার যে উপলব্ধির জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই, কিন্তু একই সঙ্গে তার প্রশাসনের কোথাও কেউ যাতে অন্যায়ভাবে কাউকে এভাবে কারাগারে না পাঠাতে পারে, বছরের পর বছর বিনা বিচারে না রাখতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করা উচিত। অর্থাৎ তার অধীনস্থদের, মানে যারা সংশ্লিষ্ট অধীনস্থদের স্বচ্ছতা, কাজের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। সেটি যদি হয় তাহলে
এই যে আমরা কিছুদিন পর পর দেখি যে বিনা বিচারে এত বছর, একজন শুধু নামের কারণে আর একজন নামের মিল আছে বলে, এমনকি প্রকৃত অপরাধী বাইরে অর্থ দিয়েও কাউকে জেলে রাখা হয়েছে। তো এর সাথে এই যে যারা জড়িত, মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকই বেশি জড়িত, তারাই রিপোর্ট দেয়, তাদের রিপোর্টের ভিত্তিতেই কিন্তু কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়, কাউকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে পাঠানো হয়। এখন যে মামলার সাথে কোনোভাবে জড়িত না, তাকে তো বিচারও হবে না, যে কারণে আমরা দেখছি। আর পুরো বিষয়টাই এই যে ফৌজদারি আমাদের বিচার ব্যবস্থা এত দীর্ঘসূত্র, এত জটিল, যে কারণে অনেক সময় আমরা তো দেখি যে দুই পক্ষের বাদী বিবাদী দুই পক্ষের উকিলদের মধ্যে সমঝোতা হয় যাতে মামলা যত প্রলম্বিত করা যায় তাতে দুই পক্ষে লাভবান হয়। তো এই ধরনের নানা রকম জটিলতা আছে। এগুলো কাটানোর জন্য তাহলে কোনো একটি সরকারি কাঠামো প্রয়োজন, শক্তিশালী কমিটি করতে পারে জেলা পর্যায় পর্যন্ত, যারা এগুলো দেখভাল করবেন কোথায় কি হয়েছে আর সেটি দ্রুত প্রতিকারের ব্যবস্থা করবেন। জাহিদুল হাসান, আপনার কাছে যেতে চাই, নিশ্চয়ই সুনির্দিষ্টভাবে আপনি বলতে পারবেন যে এই যে ভোগান্তি মানুষের, এবং আসলে এটি ভোগান্তি কি, অবর্ণনীয় একটি দশা মানুষের জীবনে। এটা সৌরভ ভাইয়ের সঙ্গে আমি একমত। আমি আরেকটু যোগ করব যে ক্ষতিপূরণ চাইতে পারেন এই জায়গাটা আমার আর মনে হয় দরকার নেই। ক্ষতিপূরণ রাষ্ট্র দিতে বাধ্য থাকিবে এমন বিধান দরকার। কারণ আমি তো চেয়ে এই দুর্ভোগ টেনে আনিনি, আমাকে করুণার বিষয় না, রাষ্ট্র আমাকে এমন ব্যবস্থা তৈরি করে দিয়েছে যেখানে আমি বিনা বিচারে বছরের বছর জেল কেটেছি। এখন রাষ্ট্রের দায়িত্ব আমার ক্ষতিপূরণ করা। এখন যার দোষে সৌরভ ভাই যে উদাহরণগুলি দিলেন যে নানান কারণে, যার কারণে এগুলি হচ্ছে তাদের কাছ থেকে হোক বা রাষ্ট্রে যে তহবিল তৈরি করে দেখ যেখান থেকে হোক, আমাকে সেই ব্যবস্থাটা করে দিতে হবে। কেন আমি বিনা বিচারে, দেখেন বিনা বিচার না শুধু এখন এই দেশে সৌরভ ভাই বললেন যে কি ওই যে পুলিশ, শুধু পুলিশ না কিন্তু সৌরভ ভাই, প্রসিকিউশনের ওই জায়গায় বড় একটা সমস্যা। এই যে মামলা আদালতে আনে না বা ওই আসামিকে বছরের বছর হাজির না করে, হ্যাঁ, ওই পেশকার বসে বসে সই করে দিচ্ছে, নতুন করে ডেট আসতেছে, আবার সই করে দিচ্ছে, নতুন ডেট আসতেছে। জজ সাহেবের পক্ষেও সম্ভব না। আপনার 30 লক্ষ, লোয়ার কোর্টে বোধহয় 28 লক্ষ মামলা আছে। হ্যাঁ, এই মামলা মানে টাইমলি শেষ করাও খুব দুরূহ ব্যাপার এই আপনার ম্যান পাওয়ার দিয়ে, এই কাঠামোর মধ্য দিয়ে। হ্যাঁ, যেহেতু আমাদের এডিআর খুব বেশি কার্যকর হচ্ছে না এখানে। তো আমার হঠাৎ করে এই আপনার এই আলোচনায় তো আমার ওই যে আপনি বললেন যে কোর্ট অর্ডার দিছে পরে জানতে পারছে, আসলে কিন্তু জানতেও পারছে না। ওটা যদি একটা সেল থাকতো জানা খুব কঠিন কাজ না। তা আমার একটা হঠাৎ করে আমার ব্যক্তিগত জীবনের মানে রিপোর্টিং জীবনের উদাহরণ মনে পড়ে গেল। সেটা আপনার 17 বছর আগে এই দেশে, তারও আগের ঘটনা বলি, 92-তে বোধ হয়, আপনার সৌরভ ভাইয়ের মনে থাকার কথা। সৌরভ ভাই তখন বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। ওই মার্কিন নাগরিক এলিয়েডা নামের মেয়ে, ইয়াং মেয়ে, সে আপনার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। এটা কি ভোরের কাগজের কথা বলছেন? না, বাংলা বলছি যে ওই সময় আমি ভোরের কাগজে না। হ্যাঁ, ওই সময় আপনার ওই এলিয়েদাকে ওই মাদক দ্রব্য সহ অ্যারেস্ট করা হয়েছিল, তাকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হলো। মার্কিন সরকার আমাদের তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছ থেকে তারকে রাষ্ট্রপতির ক্ষমা আদায় করে নিয়ে তাকে বিশেষভাবে জেল থেকে বের করে মার্কিন সরকার নিয়ে চলে গেল। সেটা ধরেন সিস্টেমেই গেল। তার যে সহযোগী একজন ছিল নাইজেরিয়ান সিটিজেন অচিন্দ গুড্ডি, ওনার সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল আপনার 99-এ, 6 বছরের না 5 বছরের, 6 বছরের সাজা হয়েছিল। তো সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও উনি 2-3 বছর জেলখানায় রয়ে গেছেন অতিরিক্ত। এরকম বাংলাদেশে অনেক নাগরিক ভারতে বা অন্যান্য দেশে কারাভোগ শেষ হওয়ার পরেও তাদের থাকতে হচ্ছে, কারণ তাদের যে ফিরে নিয়ে আসবে এরকম কোনো কনসুলেট অফিস নাই বা তাদের পক্ষে কেউ লড়ে না। তাই তো আমি যেই কারণে বলছি কোর্টের, তখন ওই রিপোর্ট করার পর হাইকোর্ট সোমোটো রুল ইস্যু করলো, তাকে কেন মুক্তি দেওয়া হবে না ওই রিপোর্টের ভিত্তিতে। হ্যাঁ, তারপরে মুক্তি দেওয়া হবে না, না শুধু তাকে এয়ারপোর্টে দিয়ে বিমানে তুলে দিয়ে এরপরে এসে হাইকোর্ট বললো যে রিপোর্ট
আমাদেরকে জানাও। রিপোর্ট দাখিল করতে জানেন হাইকোর্টের, আমার এখন মনে আছে হাইকোর্টের এই অর্ডারটা 3 বার দিতে হয়েছে, একই অর্ডার। হাইকোর্ট অর্ডার দেয়, ওরা ছাড়ে না, অথচ জেলার আমাকে, আমার সোর্স ছিল জেলার নিজে, কেউ যে এই লোকটা সাজা খাটা শেষ হয়ে গেছে, বের করার ব্যবস্থা করেন, রিপোর্ট না করলে আমি পারছি না। তো যাই হোক, ছাড়ে না কেন জানেন? অর্ডার গিয়ে পৌঁছায় না। এই হাইকোর্ট থেকে আপনার অর্ডার গিয়ে পৌঁছায় না। হ্যাঁ, খান সাইফুর রহমান ছিলেন একজন লয়ার, ব্লাস্টের হয়ে, তাকে যখন বললাম উনি আবার আদালতে এটা উঠালেন। এটা শেষ পর্যন্ত বেঞ্চ অফিসার টেলিফোন করতে হলো যে আমি হাইকোর্টের পক্ষ থেকে বলছি জাজমেন্ট হয়েছে। আমি বলছি যে সিস্টেমেটিক যে করাপশনের কথা যেটা বললাম, আমার অনিয়ম, এই অনিয়মের কারণে আপনার ওই একজন না, তো পরে চিন্টু গুড্ডিকে ছেড়ে দেওয়া হয়েছিল নাইজেরিয়ানের সিটিজেন, হাইকোর্টের নির্দেশেই। এমন আরও কয়েকজনকে আমি নিজে রিপোর্ট করে বের করেছিলাম। তো কয়জন যেটা বললেন, হ্যাঁ, তো এইটা উচিত আপনার একটা মনিটরিং সেল করে সারা বাংলাদেশে বা একটা বিধানও করতে পারে যে 6 মাস, 1 বছর বা 2 মাস এটা টাইম ফ্রেম করে দেওয়া। এই সমস্ত মামলায় এতদিনের বেশি যদি সে মামলা বিনা বিচারে হয়ে যায়, বিচারে তাকে জামিন দিতে হবে। আমার বিচার হচ্ছে না বলে আমি বছরের বছর জেলে থাকবো, জাজমেন্ট হওয়ার পর তো আমি দেখা যেতে পারে যে আমি নির্দোষ, তাহলে আমি যে বছরের বছর জেলে থাকলাম এটা তো আর ফেরত পাবো না, তাই না? তো এটা যখন ফেরত পাবো না, ওই যে ক্ষতিপূরণ চাইতে পারে, আমার মতে চাইতে পারে না, বিধানই করা উচিত কিভাবে ক্ষতিপূরণ করা যায়, কিন্তু তার জীবনটা ফেরত দিতে পারবে। এখানে কি এই প্রশ্নটি এইভাবে করা যায় কিনা, সঙ্গত কিনা আমি জানি না, যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই প্রশ্নটি চলে যায় এবং তাকে এই বিষয়ে মানে কথা বলতেই হয়, তার মানে কি বিষয়টি অতিমাত্রায় ঘটছিল বলেই? অবশ্যই রিপোর্ট যেগুলো আসছে, 10 জন 20 জন 30 জন করে হাজির করানো হচ্ছে, এখন 11 বছর 12 বছর 27 বছর ধরে আপনার বিচার হচ্ছে না। এটা এখন একটা হিসাব হচ্ছে, সারা দেশ থেকে হিসাব নিচ্ছে আপনার কারা অধিদপ্তর, আইজি প্রিজনস ও দেখলাম সেদিন বললেন, হিসাবটা নেয়ার পর দেখবেন আদালতে, উচ্চ আদালতের নির্দেশে কত মানুষ বিনা বিচারে আছে। আর সোরাব ভাই যেটা বললেন বদলি জেল খাটা, এটা তো ভুরি ভুরি, এমনও আমি একজনকে বের করেছিলাম, হ্যাঁ, সে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, কিন্তু সে আসলে আসামি না, কিন্তু সে আরেকজনের পক্ষ হয়ে সে না, পক্ষ হয় না, বাধ্য করেছে। এইটা যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে প্রবলেম, ছোট এটা কাজে লাগবে। ছোট্ট উদাহরণ দিই আপনাকে। ধরেন আপনার নাম বোরহানুল হক সম্রাট, আপনার বাবার নাম যা, আপনার যদি স্টেপ ব্রাদার থাকে তার বাবার নামও তা, আমার দেশের কাগজে আইনপত্রে নাম এবং বাবার নাম লেখা থাকে, এখন মায়ের নাম ঢুকছে, আগে মার নাম ছিল না। তা আপনি লিখলেন বোরহানুল হক সম্রাট, আপনার বাবার নাম ধরেন একজন লিখলেন, তা আপনার স্টেপ ব্রাদারও তো ওই বাবার নামই লিখবে, গ্রামের বাড়ি ঠিকানা সব তো একই ঠিকানা লিখবে। তো পুলিশ কি করলো, আপনি আসামি, ডাকাতি করলেন আপনি, হ্যাঁ, আপনি অ্যারেস্ট হইলেন, আপনি জামিন নিয়ে বেরোয় আসলেন, বেরোয় আসার পর আর হাজিরা দিচ্ছেন না, পুলিশ গিয়ে তার স্টেপ ব্রাদারকে নিয়ে আসলো। কেন? স্টেপ ব্রাদার ওখানে গিয়ে কোর্টে গিয়ে নিজের নাম আরেকজনের বলেছে, ভাইয়ের নাম বলেছে, তো সে ভাইয়ের নামে মিলে গেছে, বাবার নাম মিলে গেছে, ধরে নিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, তার 10 বছরের কারাদণ্ড, সে জেল খেটেছে। এটা কেউ চেক করে দেখলো না এই লোকটাই সেই লোক কিনা। না, আর এটা তো মানে টাকা পয়সার কারণে যে করাপশন গুলো বলতেছি, টাকা পয়সা হতে পারে, পুলিশের দায়িত্ব ছিল আইডেন্টিফাই করা, হ্যাঁ, তো মানে এমন অসংখ্য ঘটনা আসলে ঘটছে। 10 বছর আগে তাকে অ্যারেস্ট করছিল যেই থানার সাব ইন্সপেক্টর, সে হয়তো আরেক জায়গায় চলে গেছে, তার মনেও নাই মামলার কাকে ধরছিল, চেহারা তো আমরা ছবি তুলেও রাখতাম না তখন এত। সো আমি বলছি এমন প্রচুর ঘটনা রয়ে গেছে যাদের এই বোবা কান্নার শব্দ আমরা খুঁজে পাই না জেলখানার ভিতরে গেলে। আর এমনিতেই জেলখানা অবর্ণনীয়, আপনার জানেন যে কারা বিধি অনুযায়ী আমাদের এক একজন ইনমেটের আপনার 6 ফিট বাই 6 ফিট স্পেস দরকার, সেখানে 6 ফিট বাই 6 ফিটে সব মিলে দেখা যায় আমরা 3 জন থাকতেছি, এমনি ওভারলোডেড, হ্যাঁ, খাওয়া দাওয়া সব কিছু। আর করাপশনের কথা তো আইজি প্রিজেন্স নিজেই স্বীকার করে গেছেন, সেখানে বিনা বিচারে এইভাবে থাকা। আদালতের আরেকটি খবর নিয়ে আলোচনা করতে চাই। খালেদা জিয়ার অনাস্থায়ী আদালত পরিবর্তন হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, এবং যে আদালতে গেছে উচ্চ আদালত বলেছে যে সেখানে 2 মাসের মধ্যে, সম্ভবত 60 দিনের মধ্যে সেই বিষয়টি বিচারিক কার্যক্রম নিষ্পন্ন করতে। এই বিষয়ে আপনার না, এখন আদালত, উচ্চ আদালতের নির্দেশ, এটা এখন এর বিপক্ষে আবার সরকার পক্ষ কিন্তু আপিল করতে পারবে, যেহেতু এটা হাইকোর্টের, মানে আপিল করতে পারবে। কিসের বিপক্ষে আপিলটা করবে? 60 দিন না কোনটা? বা সরকারি করতে পারবে যে কোর্ট পরিবর্তন হবে না? হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তো সরকার আবার আপিলও করতে পারে। সুতরাং অনেকগুলো, মানে পুরো বিষয়টাই মামলাটা প্রলম্বিত করা,
এবং এখানে যেটা দেখা গেছে যে বিবাদী পক্ষই মামলাটা প্রলম্বিত করার জন্য এই বারবারই করছে। এখন এই মামলায় কি শাস্তি হবে সেটা বা সাজা হবে কি হবে না সেটি আদালত নির্ধারণ করবে, কিন্তু আদালত পরিবর্তন কিন্তু সচরাচর হয় না এখন। এবং এই মামলাটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে মানে রায়ের অপেক্ষা, মানে সাক্ষ্যসাবধ হয়ে গেছে, শুনানি হয়ে গেছে, আত্মপক্ষ সমর্থনেরও সময় চলে গেছে, এখন করেছে উচ্চ আদালত যে কোনো সিদ্ধান্তই নিতে পারে। এখন আমার ভয় যে উচ্চ আদালত যে বলল, যে হাইকোর্ট বললেন যে 2 মাসের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে অন্য আদালতে যেয়ে, কিন্তু এর বিপক্ষে যদি সরকার পক্ষ আপিল করে তখন সেই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু এটি কার্যকর হবে না, মানে সেটা আরও কিন্তু বিলম্বিত হলো। তাহলে আমরা বলছি যে এই যে 2 মাস বেঁধে দিল, এটা একটি ভালো যে 2 মাসের মধ্যে এটি নিষ্পত্তি হওয়া, কিন্তু 2 মাস বেঁধে দেওয়ার কারণে আরও প্রলম্বিত হয় কিনা, কারণ এটা নির্ভর করবে অবশ্যই সরকার আপিল করবে কিনা। আবার সরকার আপিল না করলে তাহলে এতদিন যে আদালত বিচার ছিল সেটি যে বিবাদী পক্ষ বলছে যে তারা ন্যায় বিচার পাবে না বলে, সেটাও কিন্তু মেনে নেওয়া হলো। উচ্চ আদালতের রায় তো মেনে নিয়েছে, এই মামলাটা সুরাব ভাই এটা তো ক্যাটেগরি আমলের মামলা না, 2008 এর মামলা। এই মামলা কিন্তু প্রথম যে যাচ্ছিলেন বাসুদেব ধর, ওনার প্রতি অনাস্থা হয়েছিল, পরে আদালত সরানো হলো, তারপরে আরেক আদালতের কাছে দিল, এবার বোধহয় হাইকোর্ট এবার নতুন আদালতে দেওয়ার নির্দেশ দিলেন। তো এটা একই সাথে 60 দিনের মধ্যে এটা চূড়ান্ত করারও নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, বিচার কার্যক্রম সেটা আপনার যদি আপনি সিস্টেমেটিক্যালি এগুতে চান 60 দিন তো লাগারও কথা না, যে মানে মামলাটা যে পর্যায়ে পৌঁছে গেছে। হ্যাঁ, তো ওই কারণে হাইকোর্ট যে বলেছে, হাইকোর্টে তো আপনার শুধু আইন কানুন দেখে বলে না, হাইকোর্টের চোখ কান সব থাকে, হ্যাঁ, দেখে শুনেই বলে। এখন আপনার এই মামলা যে সোহরাব ভাই বললেন শেষ পর্যায়ে, তো এখন এই প্যাঁচ ঘোষ লাগাতে চাইলে সম্ভব। এই বিষয়টি একটু আপনার কাছে স্পষ্টই হতে চাই যে আমরা দেখি পত্রপত্রিকায় দেখি যে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং শাস্তি হলে নির্বাচনে যেতে পারবেন না, বিএনপির তরফ থেকে বলা হয় যে না কোনোভাবেই এটি করা সম্ভব হবে না। মওদুদ আহমেদের কিছু বক্তব্য আপনি নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন, একটু খোলাসা করে বলবেন আসলে কি হচ্ছে এবং কি হতে পারে সর্বোচ্চ। দেখেন, এই কি হতে পারে এটা খুব মানে যদি আইনটা ঠিক পথে চলে, না আইন ঠিক পথে চলে এটা আপনি কিভাবে বলবেন? আইন ঠিক পথে যদি চলে এখন তার সাজা হবে কিনা এটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, এখন যদি নিয়ে যদি কথা বলি, যদি কিন্তু নিয়ে যদি কথা বলি, সাজা হলো, ধরেন যে মামলাটার গতিবিধি সাজা হওয়ার মতোই এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, হ্যাঁ, যদি সাজা হলো, তো এই সাজা হওয়ার পর আপনার আমাদের যে সংবিধান আর্টিকেল 66-এর ডি অনুযায়ী আপনার সংসদ সদস্য হবার যোগ্যতা বা অযোগ্যতায় ওখানে বলা আছে আপনার ওই মোরাল টারপিটিউটের কথা, আপনার নৈতিক স্খলনজনিত অপরাধে যদি 2 বছরের বেশি সাজা খাটেন, সাজা খাটার বেশি সাজা হয় এবং তাহলে আপনি অযোগ্য হবেন, সে সাজা খাটার আবার কয়েক বছর পার হয়ে আসতে হবে। তো এখন সেই মামলাটার চূড়ান্ত জাজমেন্ট হতে হবে, কিন্তু এখন এটা হচ্ছে আপনার ট্রায়াল কোর্ট, ট্রায়াল কোর্টের পরে এটা আসবে হাইকোর্ট, হাইকোর্টের পরে যাবে আপনার লিভ টু আপিল, লিভ টু আপিল যদি গ্রান্ট হয় তারপর আপনার আপিলের হিয়ারিং, আপিলের পরে হবে আপনার রিভিউ। এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আপনার তারপরে যদি দেখা যায় যে হ্যাঁ এটি তো এখন পর্যন্ত এগিয়ে থাকা সবচেয়ে মানে খালেদা জিয়ার বিরুদ্ধে, বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো তার মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা মানে প্রসিডিংস এর মধ্যে এটি সবচেয়ে এগিয়ে রয়েছে মামলা অন্যান্য। তো এগিয়ে থাকলেও আমি আবার বলি, হ্যাঁ আপনাকে, আপনি যে ক্লিয়ার হতে চাচ্ছেন জি 92 না দর্শকের জন্য আর কি, আপনি 1992 সালে জেনারেল এরশাদের আপনার জেনারেল এরশাদের কিন্তু 3 বছরের সাজা এখন তার ঘাড়ে আছে, জাপানি ভোট ক্রয় মামলা এবং মানি কেসে তার 3 বছরের সাজা আছে। সেই হিসাবে উনি হাইকোর্টে আপিল করে রাখছেন যে আপিল আপনার 25 বছরেও আপনার নিষ্পত্তি হয় না। তো এখন আপনি আমাকে বলেন 25 বছরের মামলা নিষ্পত্তি হয় নাই, কিন্তু এরপরে ওনার মামলা অস্ত্র মামলায় ওনার সাজা হয়েছিল, তাকে খালাস করে দেওয়া হয়েছে, তারপরে জনতা টাওয়ার মামলায় 7 বছরের তার সাজা হয়, ওই সেই সাজা উনি খেটেছেন, ওই সাজা খেটেছেন বলে 2001-এর ইলেকশনে উনি অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু তার আগের যেই সাজা সেটা কিন্তু এখনো পেন্ডিং। সো আপনার এই জায়গাটায় আপনি বলেন কোন মামলা 25 বছর স্টে থাকবে আর কোন মামলা 25 দিন স্টে থাকবে, এই সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ।
এখন রাষ্ট্রপক্ষ যদি আপনার এটাকে এগিয়ে নিয়ে না যায়, তাহলে খালেদা জিয়ার এই মামলাও 25 বছর স্টে থাকতে পারে, আবার রাষ্ট্রপক্ষ যদি উদ্যোগ নেয় দ্রুত হয়ে যেতে পারে। অন্যান্য দেশেও দুর্নীতির মামলা তো রাজনীতিকদের বিরুদ্ধে বা নেতা নেত্রীদের বিরুদ্ধে হয়ে থাকে, শাস্তিও হয়, রায়ও হয়, কিন্তু রাজনীতির সাথে নির্বাচনের সাথে এটাকে এতটা জড়ানো এবং প্রতিদিনই এই বক্তব্য যে কেউ বলে যে নির্বাচন করতে পারবে, কেউ বলে পারবেন না, এবং গণমাধ্যমে সে বড়তে অনেক খবরও আমরা দেখি। হ্যাঁ, মানে এটাই হচ্ছে, আমি বলছি যে এটা সুস্থতার লক্ষণ না, যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি যদি প্রমাণ করতে পারেন নির্দোষ, সেটা আদালতের নির্দেশ প্রমাণিত হবে, আর যদি না পারেন আদালত তার রায় দেবে, তাই তো? মানে আমি বলছি এটা নিয়ে এই যে নির্বাচনী রাজনীতিকে এটাকে ব্যবহার করার চেষ্টা সাধারণত আমরা দেখি যে বিরোধী দলই এটা ব্যবহার করে সাধারণত, যে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচন থেকে বাইরে রাখার জন্যে। কিন্তু আমাদের কোনো সরকারি দলের নেতারাও এটি নিয়ে বেশ নানা কথাবার্তা বলছেন। এটা আমার মনে হয় যে কোনোভাবেই, যেটি জাহিদুল হাসান বললেন, এই মামলায় দুই পক্ষই আসলে কথা বলছে, দুই পক্ষই বেশি বলছে, এবং দুপক্ষই এটাকে কি বলে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছে এবং কথার নানান কৌশলতার ব্যবহার করছে। আমাদেরকে বিরতি নিতে হবে, বিরতির পরে আমরা এই মামলার মধ্যেই থাকতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে খাদিজা হত্যা চেষ্টা মামলা রায় হয়েছে এবং সেখানে বদরুল্লাহ যাবজ্জীবন কারাদণ্ডর রায় হয়েছে। আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সেটি বলতে আমাদের সাথে সিলেট থেকে যোগ দেবেন সহকর্মী শাহ দিদার আলম নোবেল, এবং চট্টগ্রাম থেকে রিয়াজ হায়দার চৌধুরী, তাদের সাথে কথা বলবো বিরতির পরেই। দর্শক, আবার স্বাগত আমাদের প্রতি রাতের আয়োজন নিউজরুম সংলাপে। আমরা আলোচনা করছিলাম সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ, বিশেষ করে রাজনীতি যখন আদালতে নানান প্যাচের মধ্যে পড়েছে, সেটি নিয়ে আমাদের দুজন অতিথি কথা বলছেন, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং জাহিদুল হাসান পিন্টু। সোহরাব হাসান, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম আসলে, যে চাইলে অনেক কিছুই রাজনীতির মাঠে ঢোকানো সম্ভব, অনেক আদালতের অনেক কিছু, সেটি যেমন এরশাদ সাহেবের কথা হচ্ছিল, যে যেটি জাহিদুল হাসান পিন্টুই বলছিলেন, আপনি যদি শেষ করেন যে 25 বছরের নিষ্পত্তি হয় নাই, তার 3 বছরের সাজা হয়েছে, আবার ঠিক একইভাবে তার বিরুদ্ধে আরেকটি মামলার রায়ের তারিখ পরিবর্তন, এটি আসলে এটি তো রাজনীতির অংশ বোধ হয় না। এখন এটা দুঃখজনক, আপনার রাজনীতির সঙ্গে কোনো না কোনোভাবে মিলে যাচ্ছে। এতে আপনার যে ক্ষতিটা হচ্ছে, হ্যাঁ, আমি যেই ক্ষতিটা দেখি, ধরেন 21 আগস্টের মামলাটা, সেটা তো আপনার হত্যা চেষ্টা মামলা এবং হত্যা করা হয়েছে 24 জনকে, এ নিয়ে তো কোনো ডিবেট নেই নাকি? আমরা সবাই দেখেছি যে হত্যাকাণ্ডটা ঘটেছে, 24 জনকে মারা হয়েছে গ্রেনেড মেরে। এটার পিছনে কেউ না কেউ ছিল, এবং যারা মেরেছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এখন এই মামলাগুলো, এই যে এগুলোর সাথে যে রাজনীতি যে যুক্ত হয়ে যাচ্ছে, তখন দেখা যাবে জেনুইন মামলায় আপনার জেনুইন আসামি যদি উনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেটার সঙ্গে রাজনীতি যুক্ত হয়ে ওনাকে ওই মামলায় জাজমেন্ট ঠিকমতো দেওয়া যাচ্ছে না, বা মামলাটা রাজনীতিকরণ হয়ে যাবে। মানে প্রকৃত আসামিরাও আপনার এ থেকে রক্ষা পেয়ে যাবে। কিভাবে? কারণ এটাকে আপনি রাজনৈতিক কূটকৌশল বলবেন, তো আবার সরকার পরিবর্তন হলে বলবেন যে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা হয়েছিল। তো এই কারণে এই কোর্ট কাচারিগুলোর যত মামলা মোকদ্দমা থাকুক, এটাকে সম্পূর্ণ কোর্টের নিজস্ব ওয়েতে চলতে দেওয়া উচিত। এখানে কোনো রাজনীতিবিদের বলা উচিত না, বিরোধী দল হোক সরকারি দল হোক, এটাকে যদি রাজনীতির মধ্যে ঢুকিয়ে ফেলেন, আপনি কোনো কিছুর আপনি মানে সুশাসন এখানে পাবেন না। যে কোনো ন্যায় বিচারই পাবেন না, বিচারটা তো পাবেন নাই, তারপরে অন্য অন্য জায়গায় এটা উদাহরণ হিসেবে আসবে না। সো এই জায়গাটা আমি বলি যে দেখা যাবে যে এইসব কারণে জেনুইন বা রিয়েল কালপ্রিট যারা, দেখবেন এই 21 আগস্টের মামলায় এটা আলটিমেটলি রাজনীতি গিয়ে ঠেকবে, কারণ এটা তো অলমোস্ট এটা জানা কারা কিভাবে ঘটিয়েছে। হ্যাঁ, তারপরেও দেখবেন আমাদের দুজন সহকর্মীও এর সাথে যুক্ত হবেন। একজন প্রথমে সিলেটে যেতে চাই, সিলেটের শাহ দিদার আলম নোবেল, তার কাছে যেতে চাই, যেখানে খাদিজা হত্যা চেষ্টার রায় হয়েছে এবং বদরুল্লাহ যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। নোবেল, আপনার কাছেই প্রথমে যেতে চাই, একটু বলবেন যে এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত ছোট্ট করে, এবং তাদের পরিবারের যে প্রতিক্রিয়া সেটি সহ। নোবেল।
মাইকটা বন্ধ করে দিন। নোবেল লাইনটি কেটে গেছে। আমরা চট্টগ্রাম থেকে ঘুরে আসি। চট্টগ্রামে রয়েছেন সহকর্মী রিয়াজ হায়দার চৌধুরী। চট্টগ্রামের খবর জানতে চাই, রিয়াজ হায়দার, কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে চট্টগ্রামে যেগুলো জানবার মতো? আমরা নিশ্চয়ই আপনি আমাদের আলোচনা শুনেছেন যে আমরা বিচারালয়ে যে বিভিন্ন বিষয় নিয়ে চলছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। চট্টগ্রামের বিচারালয়ের খবরটা যদি জানাতেন, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে থাকতে চাই। রিয়াজ হায়দার চৌধুরী। ধন্যবাদ সম্রাট। চট্টগ্রামের বিচারালয়ে নানামাত্রিক ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় আপনারা জানেন যে চট্টগ্রামের বিচারালয়ে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে এবং নানা অর্জন চট্টগ্রামের বিচারালয়ে রয়েছে এবং নানা সংকটও রয়েছে। বিচারালয়ে পর্যাপ্ত বিচারকের সংকট রয়েছে এবং নানা স্তরের কর্মীর সংকট রয়েছে বলে বিচারালয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা জানিয়েছেন। তবে আজকে বিচারালয়ের একটি বিশেষ খবর আছে যে চট্টগ্রামের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য বন্দর পতেঙ্গা আসনের এম এ লতিফ, যার বিরুদ্ধে বঙ্গবন্ধুর খোদ জাতির জনক বঙ্গবন্ধুর ছবি বিকৃতির একটি অভিযোগে পৃথক মামলা হয়েছিল, দুটি মামলা, এবং যুবলীগের সাইফুদ্দিন রবি নামের এক যুবনেতা তিনি মামলা করেছিলেন। সেই মামলা আজকে বিচারালয় থেকে চট্টগ্রামের মহানগর হাকিমের আদালত থেকে সেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালতে এই মামলা খারিজ করে দেন। এর বাইরে যদি খানিকটা আজকের চট্টগ্রামের অন্য দুই একটি ঘটনা বলতেই হয়, যদি বলি সেক্ষেত্রে নারী দিবস উপলক্ষে চট্টগ্রামে পারিবারিক সহিংসতা রোধ সহ নানামাত্রিক সমতার দৃষ্টিভঙ্গিতে নারীকে দেখা এবং পুরুষকে একজন উপযুক্ত সহযোগী হিসেবে দেখার তাগিদ যেমন হয়েছে, তেমনিভাবে নারী নেত্রীরা, চট্টগ্রামের কয়েকজন নারী নেত্রীর সাথে আজকে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে যে তারা যেটি বলছিলেন, নারী নেত্রী নূরজাহান খান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার সহ কয়েকজন যেটি জানিয়েছেন যে নারীর শুধু অধিকার সচেতনতা তাগিদটুকু এই দিবসের তাৎপর্য নয়, নারীর পরিবারের প্রতি, সমাজের প্রতি নারীর দায়বদ্ধতাও যেমন রয়েছে, একইভাবে পণ্য হিসেবে নারীকে উপস্থাপনের যে অপপ্রচেষ্টা সেটি থেকে বের হয়ে আসারও একটি প্রয়োজনীয়তা এই সমাজ ব্যবস্থায় রয়েছে। এছাড়াও আজকের চট্টগ্রামের আরেকটি বিশেষ ঘটনা আছে, সেটি হলো কক্সবাজারের যে মহেশখালী জেলা, সেখানে লবণের মাঠের বিরোধকে কেন্দ্র করে একজন কৃষক ন্যায্য বিচার চাওয়ায় তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও সকালে আজকে আপনারা জানেন যে আজকে সকালেই গতকাল যে কুমিল্লার চান্দিনায় গ্রেফতার হওয়া দুই জঙ্গির বক্তব্যের বরাত দিয়ে রাতভর একটি অভিযান চালানো হয়েছে পুলিশের তরফ থেকে। সেই অভিযানে মিরসরাই থেকে পরিচালিত সেই অভিযানে চট্টগ্রামে অন্তত 23টি বড় এবং ছোট গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি শোকের খবর আছে চট্টগ্রামের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের অন্যতম প্রধান পুরুষ প্রফেসর ডক্টর রঞ্জিত কুমার চক্রবর্তী আজ সকালে পরলোক গমন করেছেন। এই হলো চট্টগ্রামের মূলত দিনের সংবাদ, যেটি আগামীকাল অর্থাৎ আজ সকালে যে কাগজগুলো পাঠকদের হাতে যাবে সেখানে বিশেষভাবে গুরুত্ব পাবে বলে মনে করছি। ধন্যবাদ সম্রাট। রিয়াজ হায়দার চৌধুরী, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমাদেরকে জানানোর জন্য। যেতে চাই সিলেটে, সাদিদার আলম নোবেল। আপনার কাছে প্রথমে যেতে চেয়েছিলাম খাদিজার হত্যা চেষ্টা মামলার যে রায় হয়েছে সেটির সম্পর্কে আমাদেরকে একটু তাৎক্ষণিক জানাবেন কি হয়েছে শেষ পর্যন্ত এবং পরিবারের প্রতিক্রিয়াটি। নোবেল। ধন্যবাদ সম্রাট। আজ বহুল আলোচিত কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার একমাত্র আসামি বদরুল আলমকে যে দ্বারায় মামলা হয়েছিল তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সাথে তাকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা মানাদায় তাকে আরও 2 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তো এই আদেশের পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং মামলার বাদী খাদিজার চাচা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন ন্যায় বিচার পেয়েছেন। খাদিজাও একইভাবে সন্তোষ প্রকাশ করেছে, বলেছে সে আবার নতুন করে জীবন তার গড়তে চায়। সে যে স্বপ্ন নিয়ে তার পথ চলা ছিল সেই স্বপ্নগুলো সে আবার নতুন করে সাজিয়ে সে আগামীর নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে এমন প্রত্যয় সে ব্যক্ত করেছে। তবে বদরুল আলমের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে এই মামলায় আসলে বাস্তবতার চাইতে আবেগকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তাই তিনি বলেছেন যে তার মক্কেল সেখানে ন্যায় বিচার পাননি, তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন এবং সেখানে তিনি ন্যায় বিচার পাবেন এমনটি তিনি ব্যক্ত করেছেন। আর আজকে যে রায় ঘোষণা হয়েছে সেই রায়ে বিচারক তার পর্যবেক্ষণ
পর্যবেক্ষণে যে বিষয়গুলো তুলে এনেছেন তার মধ্যে তিনি বলেছেন দেশের প্রধানমন্ত্রী এবং স্পিকার হচ্ছেন নারী, বর্তমানে দেশে বিচারপতি, পুলিশ সহ বিভিন্ন স্থানে নারীরা গৌরবের সাথে কাজ করে চলেছেন। দেশের গার্মেন্টস খাতের কথা উল্লেখ করে বিচারক বলেছেন নারীদের পরিশ্রমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, সর্বস্তরের নারীরা সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তব সত্য হচ্ছে এখনও নারীরা অরক্ষিত এবং নির্যাতিত হচ্ছেন। খাদিজার ওপর নৃশংস হামলাই প্রমাণ করে নারীরা কতটা অরক্ষিত, এমন পর্যবেক্ষণে এমন মন্তব্য করেছেন বিচারক। এছাড়া বিচারক তার পর্যবেক্ষণে আরও বলেছেন নারীরা এখনও পদে পদে নিগৃহীত হচ্ছেন, হত্যা ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। এজন্য তিনি দায়ী করেছেন আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও মানসিকতার দায়ীকে। বিচারক তার পর্যবেক্ষণে আরও বলেছেন বদরুলের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আরোপের মাধ্যমে প্রেমে প্রত্যাখ্যান হয়ে যে হাজার হাজার উত্ত্যক্তকারী রয়েছেন, যারা হয়তো এরকম প্রতিশোধ পরায়ণ হওয়ার মতো মানসিকতা যাদের মধ্যে রয়েছে, তারা হয়তো ভীত সন্ত্রস্ত হবে এবং তারা অনুশোচনাবোধ থেকে তারা সেই রাস্তা থেকে ফিরে আসবে। একই সাথে তিনি বিচারক এই মামলার রায়কে নারীর সুরক্ষার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। এছাড়া সম্রাট, আমি বলে রাখি যে আসলে সিলেটের মানুষ এই ঘটনার পর যেভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং তাদের যে দাবি ছিল যে স্বল্পতম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি, আজকে কিন্তু সেই রায়ের মধ্যে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এবং সিলেটের মানুষ এই রায়ে কিন্তু নোবেল এবং রিয়াজ হায়দার চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত রাতেও এত গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য। সৌরভ হাসান, আপনার কাছে যেতে চাই, যেটি বিচারকের পর্যবেক্ষণ শুনছিলাম। না, বিচারক তো এবং নারী দিবসে এই রায়টি বাংলাদেশের প্রতিটি ন্যায় বিচারকামী মানুষের অন্তরের কথা বিচারকের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে এবং ন্যায় বিচার পেয়েছে। শুধু এখানেও সম্ভবত আদালত পরিবর্তনের একটি বিষয় রয়েছে বোধহয়। আসলে এটা বিবাদী পক্ষ সবসময় এটা এক ধরনের ইস্যু করে যে আদালত পরিবর্তন, বিচারক পরিবর্তন এবং নানা রকম। তবে এত কম সময়ে এরকম একটি গুরুতর মামলার নিষ্পত্তি হয়েছে, বিচারিক আদালতই পরবর্তীকালে আপিলের তো সুযোগ থাকবে। এটি আমি মনে করি যে অপরাধীদের, এই ধরনের নারী নির্যাতন যারা করে, নারীর প্রতি সে সহিংসতা যারা দেখায়, তাদের জন্য একটি বার্তা হবে, যে বার্তা যাবে। নারী দিবসে হতে সেটি আরেকটি আরেকটি কি বলে নারীদের জন্য স্বস্তির ব্যাপার ছিল। এখন বিষয় হচ্ছে যে এরকম বিচার তো সব ক্ষেত্রে হয় না। আমরা অনেক নারী শিশু প্রতিনিয়তই নির্যাতনের শিকার হয়, হত্যার শিকার হয়, ধর্ষণের শিকার হন। সেক্ষেত্রে কয়টি বিচার করতে পারি? প্রথমত হচ্ছে যে এখানেও কিন্তু এটি বিচার দিয়েই কিন্তু সমাজে অপরাধ বন্ধ করা যায় না। সমাজে পরিবেশ বিচার দিয়ে যেটা করা যায় যে অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায়, শাস্তি। কিন্তু সমাজে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে নারীরা নিরাপদ বোধ করেন। কারণ এই যে নারী আলাদাভাবে তাদেরকে আমরা যেভাবে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছি, মানে পুরুষতান্ত্রিক সমাজ, আর সেটি একটি অপরাধ, বলি সামাজিক অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রের একটা অবস্থান নেওয়া উচিত, রাজনীতির একটি অবস্থান নেওয়া উচিত, কিন্তু সেটা তারা কতটা নিতে পারছেন। সামাজিক শক্তির একটি অবস্থান নেওয়া উচিত, সামাজিক শক্তি এগিয়ে আসা উচিত। অনেক ক্ষেত্রে এগিয়ে এসেছেও। খাদিজার মৃত্যুর পরে, খাদিজার আক্রান্ত হওয়ার পর কিন্তু সারা দেশে এর প্রতিবাদ হয়েছে। এর আগে মৃত্যু তনু হত্যার পরেও কিন্তু হয়েছে, কিন্তু থামছে না। এটি হচ্ছে উদ্বেগের বিষয় যে একটার পর একটা ঘটনা ঘটছে এবং চলছে। অর্থাৎ দুর্বৃত্তরা এতই বেপরোয়া, এতই তারা কি বলে আইনকে তোয়াক্কা করে না, এবং এই যে বিচার অনেক সময় বিচারের বাণী নিভৃতে কাঁদে। ক্ষমতাবান অনেক সময় মানে যারা আক্রমণকারীরা এত ক্ষমতাবান, এত প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে আইন ঠিক নিজস্ব নিয়মে চলে না, যে কারণে একটা ভীতির পরিবেশ তৈরি হয়। হ্যাঁ, রাজন সিলেটে আরও একটি ঘটনা, যে শিশু রাজনের বা কুমিল্লা, এই খুলনাতে বা এই খাদিজার, এটা দৃষ্টান্তমূলক, বলবো যে দৃষ্টান্তমূলক রায় বা মানুষের মধ্যে আশা জাগানিয়ে রায়। কিন্তু প্রথমত হচ্ছে যে এটি শেষ নিষ্পত্তি কবে হবে, এটি একটি মানে অর্থাৎ চূড়ান্ত রায়, যেটা চূড়ান্ত
রায়, অর্থাৎ আপিলের পরে শাস্তি কবে ভোগ করবে, এটি একটি। আরেকটি হচ্ছে যে এই যে খাদিজা আক্রান্ত হলো, সেই খাদিজার পরবর্তীকালে তার যে নিরাপদ, তার পড়াশোনা, তার জীবনযাপন, স্বাধীনভাবে চলাফেরা, সেটি কতটা আমরা সমাজ নিশ্চয়তা দিতে পারবে, সেটি কিন্তু একটা বড় ব্যাপার। যদি সেটি না পারে তাহলে কিন্তু এই রায়ে তার যাবজ্জীবন হলো না মৃত্যুদণ্ড হলো, তাতে কিন্তু ওই পরিবারের বা ওই যে আক্রান্ত ব্যক্তির বা ওই খাদিজার কিন্তু কিছু আসে যায় না। কারণ তার উদ্বেগ থাকবে, তার আবার আক্রান্ত হওয়ার যদি আশঙ্কা থাকে, যদি ভাবে যে সে ভয়ে থাকে, কারণ আক্রমণকারীরা সবসময় প্রভাবশালী, নানা রকম নানা তাড়াতাড়ি থাকে। এবং প্রধানমন্ত্রী যে একটা কথা বলেন যে পিজিপি, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, আমরা তো এরকম দেখি যে যখন যে সরকার আসে সেই সরকারি দলের ছত্রছায়া এই অপরাধীরা অপরাধ করে, সেটা নারী শিশুর ক্ষেত্রে, অন্য সাধারণ অপরাধের ক্ষেত্রে, রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে, সেটি যাতে না হয়, সেটি যাতে বন্ধ করা যায়। রাজুল হাসান, আপনার কাছে যেতে চাই যে এই যে প্রভাবশালী বা এই যে একের পর এক ঘটনা ঘটছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা উনি বলছেন, বদরুল যেভাবে খাদিজাকে আঘাত করছিল সেই ছবি কিন্তু আমাদেরকে এখনও কাঁপিয়ে দেয়, অথবা বিশ্বজিৎ যেভাবে নিহত হলেন সেই ছবি দেখার পরে আমরা স্বাভাবিক থাকতে পারি না, সত্যি কথা। কিন্তু এগুলো শাস্তি হওয়ার পরও সমাজে কোনোভাবেই এটি কমছে না, এটি বরং সেখানে রয়েছে অথবা বাড়ছে। এর কারণ কি বলে আপনার পর্যবেক্ষণ? দেখেন, সমাজ তো শুধু সৌরভ ভাই বলছেন আইন দিয়ে হবে না। বেসিক্যালি আমার দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম। আমি দেখি যে আমরা মানুষ একটু বর্বর ধরনের, কিন্তু আমরা দেখছি শাস্তি কিন্তু হচ্ছে। শোনেন, আমরা বর্বর, আমাদের এই না শুধুমাত্র মানুষের বেসিক ইয়েটাই বর্বরতা। সারা বিশ্বেই তাই দেখেন, মানুষকে খুন করতেছে ধর্মের নামে। সারা জীবনে একসঙ্গে বড় হয়েছে, ধর্মের নামে পাশের বাড়ির মেয়েটাকে ধর্ষণ করতে 1 সেকেন্ড দেরি করে না, ধর্মের নামে। হ্যাঁ, IS এর কর্মকাণ্ড দেখেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড 70টা দেশ জঙ্গিবাদে আক্রান্ত। তো এই জায়গাগুলোকে আমরা আইন, ধর্মীয় অনুশাসন, সামাজিক রীতিনীতি, এইগুলো দিয়ে আমাদের ওই বর্বরতাটাকে ঢেকে রাখি। হ্যাঁ, এখন আইন যদি ঠিকমতো না চলে, আমার ধর্মীয় অনুশাসন যারা মান্য না করে, আমার সমাজে যদি ওই রীতিনীতি ঠিকমতো পালিত না হয়, তাহলে আমার ওই যে আমার ভিতরের যে খারাপ দিকটা সেটা বের হয়ে আসবে। এখন বদরুলের কথা বলছেন, আমি তো বলবো যে এই খাদিজা সৌভাগ্যবানদের একজন। আমার সারা বাংলাদেশে খাদিজাদের অভাব নেই, বিভিন্ন জায়গায় এমন নিষ্ঠুরতার শিকার হচ্ছেন। তারটা ছবি পত্রপত্রিকায় এসেছে, সামাজিক গণমাধ্যমে আলোচিত হয়েছে, আমরা মিডিয়া ঝাঁপিয়ে পড়েছি, বিচার হয়েছে। কিন্তু বিচার তো হচ্ছে, সেই বিচার সেই দৃষ্টান্ত হচ্ছে কেন? আপনি এটা ইনস্ট্যান্ট বিচারগুলো আপনার যদি কার্যকর হতো, জাজমেন্টগুলো, হ্যাঁ, যে এই যে 6 মাসে বিচার হয়ে গেল, 7-8 মাসে আপিল শেষ হয়ে তার বিচারটা যদি কার্যকর হয়ে যেত, আপনার এটার ইম্প্যাক্ট হতো। আপনি দেখেন, আপনি এই যে তার কথা বলছেন, একই ঘটনা আপনি দেখেন শাজনীন মার্ডার কেস, আপনার এখন পর্যন্ত তো পেন্ডিং না, 17 বছর পার হলো, তো শেষ চূড়ান্ত হলো বোধহয়। হ্যাঁ, তো 17 বছর কার্যকর কিন্তু এখনো হয়নি, আমি সেটা বলছি যে 17 বছর। আবার পাশাপাশি দেখেন, খাদিজার জন্য বললাম সৌভাগ্যবান, আমার তনু, সেই হত্যাকাণ্ডের কি হলো, সেটার বিচার কি শুরু হয়েছে? তো এই যে এই জায়গায় আপনি একজনেরটা করলেন, আরেকজনের সেটা তো আপনার ডিটেক্টই করতে পারলেন না। হ্যাঁ, ডিটেক্টই করা গেল না, তনুর ক্ষেত্রেও তাই। হ্যাঁ, এটা করলাম না করতে চাইলাম না। তো এই প্রশ্নগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত আপনি কিন্তু এই যে এই ঘটনা থামবে না। আপনি বিচার করলেন, জাজমেন্ট হলো, জানলাম, সব বড় বড় নিউজ হলো, আমরা টিভিগুলোতে লিড নিউজ করলাম, কাল পরশু কি করব, শেষ। আবার আরেক জায়গায় এমন খাদিজার উপর আক্রমণ হবে। কিন্তু ওই যে 20 বছর 15 বছর ধরে যখন বিচারগুলো ঝুলতে থাকবে। আর সবচেয়ে বড় কথা যেটা সৌরভ ভাই বললেন, সমাজে ওই পরিবেশটা তৈরি করা। একটু আগে আমরা জেলখানা নিয়ে কথা বলছিলাম না, মাঝখানে একটা নিউজ পড়েছেন না আপনার, এই যে নেদারল্যান্ডসে 8টি কারাগার বিক্রি করে দিয়েছে। কেন? আসামি খুঁজে পায় না কারাগারে রাখার। তার মানে ওই সমাজটা ওখানে ওই রকম ভাবে তৈরি হয়েছে যে অপরাধী খুঁজে পাওয়া যাচ্ছে না, কারাগারের আর দরকার নেই। আর আমাদের এখানে কারাগারের কলেবর বৃদ্ধি করছে, এখন 68টা কারাগার আমার দেশে। হ্যাঁ, তো সেই জায়গায় বলছে, আমার পরিবেশটা যদি ওই রকম তৈরি করতে পারি, এবং সেই জায়গায় দায় সম্ভবত সবারই, অবশ্যই সবার, তবে লিডারশিপ থাকতে হবে আপনার রাজনীতির, আমার রাজনৈতিক দর্শন থাকতে হবে। বিরতির পরে সেই রাজনীতি নিয়ে কথা বলবো। দর্শক আশা করি থাকবেন আমাদের সঙ্গে।
দর্শক আবারও স্বাগত। আমাদের নিউজরুম সংলাপে আলাপ করছিলাম সর্বশেষ যে কয়েকটি আদালতের সার্বিক পরিস্থিতি নিয়ে, এবং আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিই। তাদের সাথে নিয়ে আলোচনাটা চলছে, সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান এবং জাহিদুল হাসান পিন্টু। আমি এবার বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ দুটো শিরোনাম দিয়ে রাজনীতির আলোচনায় ঢুকতে চাই। সৌরভ হাসান, বিএনপিকে মাঠে নামতে দেবে না আওয়ামী লীগ, বাংলাদেশ প্রতিদিন তাদেরকে শিরোনাম করেছে, এবং কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম বড় দুই দলের চাপ কৌশল, পরিস্থিতি বুঝে পক্ষ বিপক্ষ বেছে নিতে চাই অন্য দলগুলো, সেটি অন্য আলোচনা, যেটি আমরা প্রায় প্রতিদিনই শুনছি এবং আমাদের রানডাউনে রাখতে হচ্ছে বার্তা কক্ষে। এই খবরটি এলো কিনা সেটির একটি খবর রাখতে হচ্ছে যে আওয়ামী লীগ বলছে যে বিএনপি না আসলেও নির্বাচন যথাসময়ে হবে এবং সংবিধানে যেভাবে আছে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। বিএনপি বলছে যে তারা সেখানে যাবে না। আওয়ামী লীগ বলছে বিএনপির না আসার কোনো সুযোগ নেই, বিএনপি বলছে এটি ষড়যন্ত্র। এই তো এই গত 2 সপ্তাহের এই বিষয়টি আসলে আমাদের রাজনীতি সুস্থ ধারায় চলছে না, এবং রাজনীতিকরাও সুস্থ ধারায় চলছেন কিনা সে ব্যাপারে সংশয় আছে। কারণ স্বাধীন দেশ, আমরা স্বাধীনতা 46 বছর, আজকেও এই নির্বাচন নিয়ে, নির্বাচন কার অধীনে হবে, কিভাবে হবে, নির্বাচন কমিশন, নির্বাচন পদ্ধতি, মানে এটা হচ্ছে আমাদের অক্ষমতা এবং অজ্ঞতার মানে পরিচয়। নির্বাচনের মূল নায়ক হচ্ছে ভোটাররা, মানুষ কি বলছে, জনগণ কি বলছে যে আমরা অমুকের অধীনে ভোট চাই না, অমুকের অধীনে চাই, অমুকের অধীনে চাই না। মানে তারা তো ভোট দিতে চায়, ভোটের অধিকার চায়। এখন নির্বাচনের আগে নির্বাচনে জয় পরাজয় এটা নির্ধারণ করবে কে? জনগণ। কিন্তু এই রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বক্তব্যে মনে হয় যে তারা আগেই জয়ী হতে চায়, অর্থাৎ নির্বাচন জনগণের কাছে, জনগণ রায় দেবে সে পর্যন্ত অপেক্ষা করে না। কে কাকে, আপনি যেটা বললেন যে কথার মারপ্যাচ কে কাকে, নির্বাচনটা করে নির্বাচন কমিশন। সে সময় একটা সরকার থাকে, কারণ দেশ তো শূন্য থাকতে পারে না, সরকার বাইরে থাকতে পারে না। সরকারটা কীভাবে হবে? আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পারিনি বলে তত্ত্বাবধায়ক আনলাম, তত্ত্বাবধায়কও ধ্বংস করলাম। এখন আবার দলীয় সরকারের অধীনে হবে কি হবে না, 2014-তে প্রমাণ হলো যে আমরা দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করতে পারিনি। আমি তো মনে করি যে ক্ষমতাসীন দলের বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু হবে, এই নিশ্চয়তা তাদের দেওয়া উচিত। নিশ্চয়তা দেয়া না, মানে জনগণের জন্য, ভোটারদের জন্য এই ক্ষেত্রটা তৈরি করা উচিত। বিএনপি আসলো বা আওয়ামী লীগ আসলো সেটা কিন্তু বড় বিষয় না। মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, মানুষ কয়েকদিন আগে যে উপজেলা এবং কয়েকটি পৌরসভা নির্বাচন হলো, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, সেখানে ভোটাররা খুব বেশি যায়নি। আচ্ছা, হ্যাঁ, এখন হচ্ছে কি, আমরা তো একসময় দেখেছি যে এই জাতীয় সংসদে, পঞ্চম জাতীয় সংসদ থেকে অন্তত পঞ্চম, সপ্তম, অষ্টম জাতীয় সংসদে, তাও তো অন্তত নির্বাচনের প্রথম 2-2.5 বছর এক ধরনের প্রাণবন্ত অবস্থা, 2 দলের উপস্থিতি, সংসদে ফাইল ছোড়াছড়ি, অনেক কিছু, এক ধরনের সংসদমুখী রাজনীতি ছিল। এখন তো সংসদ বিমুখ। আপনি দেখেন, প্রধানমন্ত্রী যখন থাকেন না, অর্থাৎ সংসদ নেত্রী যখন থাকেন না, এই সরকারি দলের সাংসদরাও থাকেন না, সরকারি দলের অধিকাংশ আসন ফাঁকা। অর্থাৎ এই রাজনীতিকরা সংসদকেই সংসদ হিসাবে, সংসদের সংসদ তো পরের বিষয়। আর যে বিষয়টি বললেন যে যদি মাঠেই নামতে না দেওয়া হয়, বাংলাদেশ প্রতিদিন এই খবর যদি সত্য হয় যে সরকারের মনোভাব যে মাঠে নামতে দেওয়া হবে না, তাহলে তো নির্বাচনের প্রশ্ন আসে না। কারণ নির্বাচন করতে হলে মাঠে নামতে দিতে হবে। আর না হলে যদি এমন হতে পারে যে কেউ মাঠে নামবে না, তাহলে সরকারি দল মাঠে নামবে না, বিরোধী দল মাঠে নামলেই সমস্যা, মাঠে নামলেই অরাজকতা, এই কারণে তারা মাঠে নামতে দেওয়া হবে না। মাঠে নামলেই সমস্যা, মাঠে নামলেই অরাজকতা, এটা বলে তো নির্বাচনও বন্ধ করে দেওয়া যেতে পারে। যে নির্বাচন দিলেই বিএনপি বা বিরোধী দল মাঠে নামবে এবং মাঠে নামলেই অরাজকতা হবে, বোমাবাজি হবে, তো দেশের মানুষের প্রাণহানি ঘটবে, সম্পদ নষ্ট হবে, তাহলে নির্বাচন দেওয়ার দরকার নেই। জাহিদুল হাসান পিন্টু, আপনার কাছে যেতে চাই যে এই যে কথার মারপ্যাচ, এগুলা এটার একটু বিশ্লেষণ আপনার কাছ থেকে পেতে চাই। দেখেন, এই কথার মারপ্যাচ রাজনীতিতে থাকবেই, এটা আপনি ঠেকাতে পারবেন না। কিন্তু মোদ্দা কথা হলো, একটি সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন সরকার চায় কিনা সেটার উপর নির্ভর করবে। যেটা সৌরভ ভাই বললেন যে কি, ওই যে 5ই জানুয়ারি নির্বাচন, এটা ধ্বংস হয়েছে। দেখেন, সেটা ধ্বংস হয়েছে। আবার দেখেন, না, আমি যেটা বলছি যে তত্ত্বাবধায়ক সরকারটা
2006 সালে বিএনপি ধ্বংস করেছে, আর আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারেনি। না, আবার দেখেন এই যে নারায়ণগঞ্জের নির্বাচন দিয়ে কিন্তু এটা প্রমাণ করেছে যে সরকার চাইলে পারে। এখন সরকার কতটুকু চায় বা সরকারকে কতটুকু চাওয়াতে পারবো সেটার উপর নির্ভর করে। নারায়ণগঞ্জের নির্বাচন তো ক্ষমতার মানে রদবদলের বিষয় ছিল না, সেটি কেবল ছিল একটি সিটি কর্পোরেশন নির্বাচন। না, সে তো ইউপি নির্বাচনও ক্ষমতার রদবদলের বিষয় ছিল না, কিন্তু তারপর ইউনিয়ন পরিষদ নির্বাচন তো সুষ্ঠু হয়নি, কি বলে সংঘাত হয়েছে, মারামারি হয়েছে, মানুষ মারা গেছে। এখন নারায়ণগঞ্জে তো অনেকেই বলে যে নারায়ণগঞ্জে তো সেলিনা হায়াৎ আইভি ছিলেন সরকারি দলের প্রার্থী বলেই কি নির্বাচন সুষ্ঠু হয়েছে? শুধু সরকারের সদস্য তাহলে সেই জায়গায় আপনি বলেন তা আমি ওই রকমের ক্যান্ডিডেট দিতে পারি। আরেকটা নির্বাচন ওরকম বাংলাদেশের সামনে রয়েছে, বাংলাদেশের 30 জন আইভি নাই। সব জায়গায় পারবেন না, কিন্তু তারপরেও আমি মনে করি এটা সম্পূর্ণ আপনার বিরোধী দলের তো থাকবেই, সরকারি দল, কিন্তু সরকারি দলের দায়টা বেশি। সরকারি দল যদি মনে করে একটি সুষ্ঠু নির্বাচন দিবে, হ্যাঁ, তার মানে এই যে আপনার নির্বাচন কমিশন যাই হোক, নির্বাচন কমিশনকে সরকার যদি হেল্প করে যায়, যেটা তার সাংবিধানিক দায়িত্ব আপনার আর্টিকেল 126 অনুযায়ী, হ্যাঁ, তো সেই দায়িত্বটা যদি সরকার পালন করে, নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে এবং একটি সুষ্ঠু নির্বাচন চায়, এবং এই দেশের মানুষ তো সবাই সুষ্ঠু নির্বাচন চায়, তো ওই জায়গায় আপনি সুষ্ঠু নির্বাচন সরকার চাইলে হবে। আর যদি সরকার না চায় এই দেশে সুষ্ঠু নির্বাচন, আর 2 বছর পর কি হবে জানি না, কিন্তু এখন সরকারি দলের নেতা নেত্রীদের বক্তব্যে মনে হচ্ছে তারা ভরসা পাচ্ছে না। তাদের ভরসা, অর্থাৎ তারা এত উন্নয়ন হচ্ছে, এত বিরোধী দল এত দেশ ধ্বংস করছে, তাদের নিজেদের মধ্যে এটা নেই। এবং ইতিমধ্যে তো বিভিন্ন পত্রের খবর আসছে যে বর্তমান সাংসদের প্রায় অর্ধেক সাংসদ সম্পর্কে নেতিবাচক খবর, যে তারা নির্বাচন করলে জয়ী হয়ে আসতে পারে। সেই খবরের ভিত্তি কতখানি আছে সেটি নিয়েও সরকারি মহলে এসব কথাবার্তা হচ্ছে। আপনার কাছে আমি জানতেই চাই যে গণমাধ্যমে বা সোহরাব হাসান যেটি বলছেন যে পত্রপত্রিকা অনেক খবর, তার মধ্যে একটি খবর খুব বেশি দেখি যে আওয়ামী লীগের যেমন বিএনপিকে ছাড়া একটি নির্বাচন করার আর ক্ষমতা নেই, বিএনপিরও তেমন নির্বাচনে না আসার ক্ষমতা নেই, এই ধরনের একটি কথা। সেটা বলছে আপনার ওই যে আরপিও অনুযায়ী তো, যে পরপর দুবার নির্বাচনে অংশ না নিলে এটা ঠিক না, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। আপনার আরপিওটা যদি ভালো করে পড়েন আপনি দেখবেন ওই শব্দটার উপর নির্ভর করে কনস্টিটিউশনের ব্যাখ্যাগুলো যেভাবে হয়। আপনি শ্যাল বললেন না মে বললেন, হ্যাঁ, শ্যাল বললে আপনি অংশ নিতে পারবেন না, আর আপনি যদি মে বলেন আপনি নাও নিতে পারেন, এটা ডিসাইড করবে ইলেকশন কমিশন। না, তারপর তো এটার আরেকটা ফাঁকি আছে, যেমন বিএনপি যদি ওইটা তার নিবন্ধন রক্ষার জন্য যদি ওটা হয়, বিএনপি না বাই ইলেকশন না, 300 আসনের মধ্যে একজন প্রার্থী দেবে, সম্ভবই তাই না, একজন প্রার্থী দেবে। যে নির্বাচনে তারা বিএনপি যে বয়কট করে না, তারা 300 আসনের মধ্যে একটি আসনে প্রার্থী দেবে যে আমরা নির্বাচন করব। সেভাবে কি বিএনপি নির্বাচনে অংশ নেবে? না, যদি এই যে নিবন্ধন রক্ষা যদি প্রশ্ন আসে, সম্ভব সোহরাব ভাই, এখন যে বাই ইলেকশন যদি হয়, যে কোনো একটা ইলেকশনে, যে কোনো একটা বাই ইলেকশনে জাস্ট পার্টিসিপেট করলো একজন বিএনপি প্রার্থী, এটা হয়েছে কারণ জাজমেন্ট হয়েছে, এটা আপনার নির্বাচন কমিশনই জাজমেন্ট দিয়েছে ইয়ার মামলায়। খেলাফত মজলিস আপনার এই যে এটা তো 2008-এর এই নবম দশমে কিন্তু যায়নি, তারটা বাতিল হয়ে যাওয়ার নোটিশ এসেছিল, সে করেছে কি আপনার একটা ওই যে বাই ইলেকশনে অংশ নিয়েছিল, তার নিবন্ধন টিকে গেছে। এইগুলি ছোটখাটো ফাঁকি ঝুঁকির বিষয়, হ্যাঁ, এটা দিয়ে আপনার মানে এটা গণতন্ত্রের বিষয় না। আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে আসবার জন্য। দর্শক আপনারা যারা সাথে ছিলেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।